ক্ষমতা নয়, ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন, বললেন ইশরাক। সড়কে অবস্থান সমর্থকদের, রিটের রায় আজ। করিডোর নয়, ত্রাণ কার্যক্রমের প্যাসেজ নিয়ে প্রাথমিক আলোচনা দাবি, নিরাপত্তা উপদেষ্টার। ভারত থেকে অপপ্রচারের অভিযোগ। লিকলিকে গরু 1 মাসেই মোটা তাজা, কোরবানি ঘিরে স্টেরয়েডের যথেষ্ট ব্যবহার, অতিলোভী ব্যবসায়ীদের ভয়ঙ্কর বিষাক্ত খেলা, আইনি ব্যবস্থার আহ্বান। সংরক্ষণাগারের অভাবে ঠাকুরগাঁয়ে পড়ছে আলু, ফেলা হচ্ছে পুকুরডোবা সড়কে, লোকসানে কৃষক, রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি। ঈদুল আজহার ব্যস্ততা বেড়েছে নওগাঁ কামারপল্লী, কয়লার যোগান ও লোহার দামে নিয়ে অভিযোগ, মারার উপর খরার ঘা চাইনিজ পণ্য। আরব আমিরাতের সঙ্গে তৃতীয় টি-20 ম্যাচে হেরে 2-1 গোলে সিরিজে খেলল টাইগাররা, বাংলাদেশকে লজ্জায় ডুবাল লিটন দাসরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। ক্ষমতা নেয়ার নয়, এই আন্দোলন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণকে সরকার প্রতিষ্ঠার আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তার মেয়র পদে শপথের দাবিতে চলমান আন্দোলনে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন ইশরাক। বলেন, বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজুল আলমের পদত্যাগের দাবিও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গেল 14 মে থেকে লাগাতার আন্দোলন চালাচ্ছেন ইশরাকের সমর্থকরা। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের নগরপিতা হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না বলে জানান তার সমর্থকরা। শপথ আদায় না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। নির্দলীয় সরকারকে আমরা অনুরোধ করব তারা যেন ইশরাক ভাইকে গদিতে বসিয়ে এই জনজীবন, এই নেতাকর্মীদের কষ্ট দূর করে দেয়। যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে কেউ যাব না। সকলের দাবি নগরপিতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার রায় চায়। এরপর সমর্থকদের সঙ্গে দেখা করতে রাতে কাকরাইল মোড় উপস্থিত হয়ে বক্তব্য দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বলেন, বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন তিনি। এই সরকারের মধ্যে তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল, তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম 2011 সালে, যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, সেখান থেকে আবার আমরা পেছনে গেলাম। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। এছাড়াও আজকের আন্দোলন কোনো ক্ষমতা নেয়ার আন্দোলন নয় জানিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিও জানান তিনি। এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ। বুধবার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছে হাইকোর্ট। এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান, নিজেদের মধ্যে আলোচনা করে বৃহস্পতিবার 11টায় আদেশ দেবেন। সাবেক মেয়র তাপসের পৃষ্ঠপোষকতায় এই রিট করা হয়েছে দাবি করে উদ্দেশ্যমূলক এই রিটটি খারিজযোগ্য বলে জানান ইশরাকের আইনজীবীরা। তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে এবং আদালত আমাদের কথা শুনে, অভিযোগ শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটিভ কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনো তাই হচ্ছে। রাখাইনে ত্রাণ প্যাসেজ নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাখাইনে আসন্ন মানবিক সংকটের প্রেক্ষিতে ওষুধ ও খাদ্য সহায়তা পাঠাতে জাতিসংঘ সহযোগিতা চেয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। হাসান আল মাহমুদের রিপোর্ট। আরাকানে আসন্ন মানবিক সংকট, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ নানা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। জাতিসংঘ সচিবালয় বলেন, কোনো সামরিক করিডোর নয়, বরং ঔষধ ও খাদ্য সামগ্রী পাঠাতে সহায়তা চেয়েছে জাতিসংঘ। আরাকানে দুর্ভিক্ষ দেখা দিলে আরও বেশি শরণার্থী আসতে পারে, সে কারণেই জাতিসংঘকে সহযোগিতার কথা চিন্তা করছে সরকার। মিয়ানমারে পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চায়নি, এটা তাদের জন্য একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে। আমার তো স্বার্থ আছে, যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের কথা রে ভাই। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, মিয়ানমারের স্বার্থ সংশ্লিষ্ট অন্য কোনো দেশ কথা না বললেও প্রতিবেশী একটি দেশের মিডিয়া এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশান, তার তো এমনিতে অ্যাক্সেস নাই, আরাকানের ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে। ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে, সে কিছু বলছে? ক্ষতি হবে বার্মার, তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে, সে কিছু বলছে? তো মায়ের চাইতে তো মাসির দরদ বেশি, আপনারা বোঝেন নাকি কোত্থেকে এসছে? রাখাইনের বর্তমান প্রশাসনে রোহিঙ্গা প্রতিনিধি নিশ্চিত করতে আরাকান আর্মির প্রতি জোরালো দাবি জানানো হয়েছে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। আরাকান আর্মি যদি একটা অ্যাপারথাইড রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে, আমরা যদি তার ইঙ্গিত দেখি, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে এনে ইসি পুনর্গঠন ছাড়া জাতীয় নির্বাচন করতে দেবে না জাতীয় নাগরিক পার্টির এনসিপি। পাশাপাশি ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী আইন পরিবর্তন আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও করে দলটি। এনসিপির এসব দাবিকে রাজনৈতিক উল্লেখ করে নির্বাচন কমিশনের আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। শিউলি রায়ের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বুধবার সকালে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ। টানা 4 ঘন্টার এই কর্মসূচিতে নিজেদের দাবি তুলে ধরেন দলটির নেতারা। বলেন, কমিশন বিশেষ দলের পক্ষ নিয়ে নিজেদের নিরপেক্ষতা হারিয়েছে। 3 উপদেষ্টাকে বিএনপিপন্থী উল্লেখ করে তাদের পদত্যাগেরও দাবি করেন দলটি। তারা আসলে একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে নিজেদের অবস্থানকে একেবারে গুলিয়ে ফেলেছেন। ইন্টারিম গভর্নমেন্ট যারা গণ অভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই আসিফ নজরুল থেকে শুরু করে অন্যরা, এই পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে, সরাসরি তারা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। জানান, ইসি পুনর্গঠন ছাড়া নির্বাচন প্রতিহত করা হবে। বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে, তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না। তবে এনসিপির অভিযোগ নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সিএসি সভাপতিত্বে ৫ম কমিশন সভা শেষে তিনি বলেন, ইসি পুনর্গঠনের দাবি রাজনৈতিক, এই নিয়ে কোনো মন্তব্য করবে না কমিশন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এই সিদ্ধান্ত সরকারের বলেও জানান ইসি সানাউল্লাহ। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে, এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের বিএনপি সহ যুগপৎ আন্দোলনের নেতারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের রব তুলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার পায়তারা চলছে। নির্বাচন সংস্কার ও গণতন্ত্র একসঙ্গে চালাতে হবে। নিয়াজ মুর্শেদের রিপোর্ট।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ফ্যাসিবাদ, গণ অভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ। সাইফুল হক অভিযোগ করেন, নতুন মোড়কে নানাভাবে ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শুরুতে সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকলেও তাদের কর্মকাণ্ডে তা আর সম্ভব হচ্ছে না। মানবিক করিডোরের নাম করে নতুন একটা দুর্যোগ, যেখানে সশস্ত্র গ্রুপগুলো যেখানে অধিকাংশ তার সাথে একমত নয়, তাহলে বাংলাদেশ কার এজেন্ডা নিয়ে কাজ করছে? পুরা দেশের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কবে নির্বাচন হবে, কবে আমরা একটা সিস্টেমের মধ্যে আসবো, আমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর জবাব কে দেবে, এগুলো কোনো কিছু জানি না। জাতীয় প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় শহীদ জিয়া শীর্ষক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে ভোলানো যাবে না। যারা আজকে বলছে যে বিএনপি এলে নাকি আবার স্বৈরতন্ত্র হবে, এসব গল্প কাহিনী, গল্প দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে ভোলানো যাবে না। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে, গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ, স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেজন্য বিএনপির কর্মীদের অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জারি করা নতুন অধ্যাদেশ বাতিল সহ 4 দফা দাবি জানান কর্মকর্তা কর্মচারীরা। বুধবার রাজস্ব ভবনে এনবিআর বিলুপ্তির প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে এ তথ্য জানায় তারা। কাস্টমস, ব্যাট ও ট্যাক্স বিভাগের সর্বস্তরের কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী সমন্বয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এডহক কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কারের যে রূপরেখা তুলে ধরেছে তা জারি করা অধ্যাদেশে প্রতিফলিত হয়নি বলেও দাবি করেন তারা। এ সময় নতুন অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ সহ 4 দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সদস্যগণ স্পষ্টভাবে বলেন যে তাদের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে যেভাবে সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে তা জারিকৃত অধ্যাদেশে প্রতিফলিত হয়নি। আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। ভয়ঙ্কর স্টেরয়েড খাইয়ে অসুস্থ রোগা পাতলা গরুকে কৃত্রিম উপায়ে মোটা তাজা নাদুস নুদুস বানাচ্ছে অসাধু ব্যাপারীরা। এই স্টেরয়েডযুক্ত গরুর মাংসই কদিন পর ঈদে খাবেন আপনি, যা ক্যান্সার, কিডনি সহ মারাত্মক রোগের ঝুঁকিতে পড়বে আমাদের ভোক্তারা। আসছে কোরবানি ঈদকে ঘিরে রাজধানীর কেরানীগঞ্জে খামারগুলোতে এমন ভয়ানক প্রতারণা মেতে উঠেছে কিছু অসাধু গরু ব্যাপারী। বিস্তারিত শাহাদ নিশাদের রিপোর্ট। ঈদুল আজহায় কোরবানির পশুর হাটে সারি সারি সাজানো থাকে নানা রং ও ঢঙের ফুটফুটে নাদোস নদোস গরু। গরুর এমন ফুটফুটে তাজা চেহারার রহস্য কি, অনুসন্ধান করতে রাজধানীর পাশে কেরানীগঞ্জে মেলে রহস্য। গরুকে স্টেরয়েড ইঞ্জেকশন দিতে ব্যস্ত এই খামারি। কেরানীগঞ্জের এই খামারে কোরবানির হাটে বেচতে এভাবেই শুকনো রোগা পাতলা গরুকে 1 মাসেই কৃত্রিম উপায়ে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে মোটা ফুটফুটে বানাচ্ছে খামারি। শুধু এই খামারেই নয়, একই এলাকার আরও একটি খামারেও চলছে এমন স্টেরয়েড ব্যবহার। এখানে গরুকে মোটা স্বাস্থ্যবান নাদোস নুদুস বানাতে ব্যবহার করছে পাম ট্যাবলেট, হেক্সামিথাসনের মতো ভয়ঙ্কর সব ঔষধ। এর ব্যবহারের অল্প দিনে মোটা তাজা হয় আপনার শখের কোরবানির গরু, যা কদিন পরে কোরবানি করে খাবেন আপনিও। এই সই মাথাটাই চেঞ্জ করি, আর পরবর্তীতে আমরা একটা সই করলে সেটা আবার ইউজ করে ধোয়া হয়। ধোয়ার করে মাথাটা চেঞ্জ করার পরে আমরা আরেকটা মাটি সই করি, আরেকটা ব্যবহার করি। খামারিরা জানান, গরুকে এসব ভয়ঙ্কর ইঞ্জেকশন দিয়ে মোটা করলে নাকি কম সময়ে বেশি লাভ হওয়া যায়। অথচ তারা চিকিৎসকের পরামর্শ না মেনেই কোরবানির ঈদকে সামনে রেখে গোপনে চালিয়ে যাচ্ছে এমন অপতৎপরতা। ইঞ্জেকশন দিলে মনে করেন সুস্থ হয়, বা ট্যাবলেট আছে খাওয়াই দিলে এটা দেখা যায় 1-2 দিনের ভিতরে ঠিক হয়ে যায়।
আরও বেশ কয়েকটি গরু খামারে গিয়েও দেখা মেলে একই ভয়ানক চিত্র, যেখানে দিনে দুপুরে চলছে গরু মোটাতাজাকরণের কাজ। এসব গরুই নাদুস নুদুস ভেবে আপনারা কিনবেন কোরবানির পশুর হাট থেকে। এভাবে প্রতি বছর ঈদকে সামনে রেখে কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণের ভয়ঙ্কর বিষাক্ত খেলায় মেতে ওঠেন এক শ্রেণীর অতিলোভী ব্যবসায়ী। ঈদকে সামনে রেখে পছন্দের মোটাতাজা গরু খুঁজছেন, আপনার সেই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, যারা গরুকে মোটাতাজাকরণের ক্ষেত্রে ব্যবহার করছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ঔষধ, যা আপনার শরীরের জন্য ডেকে আনবে ভয়াবহ হুমকি। বিষাক্ত রাসায়নিকের হাই ডোজ প্রয়োগ করে অল্প দিনে ফুলিয়ে ফাঁপিয়ে তাজা করা হয় এসব গরুকে। আর এই গরুর মাংস খেলে ক্যান্সার, লিভার, কিডনি, হৃদযন্ত্র ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত সহ মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। তার মধ্যে যেমন ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম আরও কিছু ক্ষতিকর প্রভাব মানুষের শরীরে হয় এবং কিডনিকেও প্রভাবিত করতে পারে। ক্ষতিকর ওষুধ সেবনের মাধ্যমে মোটাতাজা করা গরু কোরবানির হাটে তোলা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি আসন্ন ঈদুল আজহায় প্রতিটি গরুর হাটে চিকিৎসক ও বিশেষজ্ঞ টিমের মাধ্যমে গরুর রক্ত পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঠাকুরগাঁয়ে হিমাগারে সংরক্ষণ করতে না পারায় পচন ধরে নষ্ট হচ্ছে আলু। বস্তায় ভরে ফেলা হচ্ছে পুকুর ডোবাসহ সড়কের দুই পাশে। এতে ব্যাপক লোকসানের মুখে পড়ছে কৃষক। এদিকে মুন্সিগঞ্জে চাহিদা না থাকায় আলু বিক্রিতে উৎপাদন খরচও উঠছে না কৃষকদের। বাড়তি ভাড়া আর লম্বা সিরিয়ালের হিমাগারে সংরক্ষণও বিড়ম্বনায় পড়েছে তারা। কৃষি বিভাগ দেশীয় পদ্ধতিতে সংরক্ষণের পরামর্শ দিলেও আলু রপ্তানিতে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি কৃষকের। সহকর্মীর পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে এবছর চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন করে বিপাকে পড়েছেন কৃষক। হিমাগারে জায়গা সংকুলান না হওয়ায় স্থানীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করতে গিয়ে পচন ধরেছে আলুতে। বস্তায় ভরে ফেলা হচ্ছে পুকুর ডোবাসহ পাকা সড়কের দুই পাশে। কষ্টের ফসল নষ্ট হওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন এ অঞ্চলের কৃষক। সরকারি সহায়তা ও হিমাগার বাড়ানোর দাবি করছেন তারা। সরকার বাজারে দেখা যাচ্ছে যে আলুর দাম খুব কম, হিমাগারে রাখবো সংগ্রহণ করে, সেটাও পারিনি। হিমাগার নিচ্ছে না, ওখানে বুকিং আগে হয়ে গেছে। এখন এগুলোর জন্য আমাদের আলুগুলা বাড়িতে রাখারও সম্ভব নয়, এখন পচা লাগছে, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। এই বছরে আমি যে স্টোর রাখতে পারিনি, বাড়িতে রাখছি দাম পাওয়ার জন্য। 8 থেকে 10 টাকা আলু বলতেছে, পার্টিকে আমরা দিতে চাচ্ছি, পার্টি তবু নিতে চাচ্ছে না। এই জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অতিরিক্ত জমিতে আবাদের অভিযোগ করে সংরক্ষণে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। একজনের 4 বিঘা জমি আছে, 4 বিঘাতেই উনি আলু লাগাইছে, পারলে আরও কেউ লিজ নিচ্ছে জমি। সেই কারণেই আমাদের উৎপাদন বেশি, গ্রহণের মাত্রা কম। দেশ জুড়ে অতিরিক্ত আলু উৎপাদনে মুন্সিগঞ্জে পাইকারের খরা দেখা দিয়েছে। আবার সংরক্ষণের জন্য হিমাগারেও জায়গা মিলছে না। সরকার যে কোনো একটা পদক্ষেপ নিলে কৃষক মুক্তি পাবে, না হয় কৃষক একবারে আলুর ফলন ছেড়ে দিতে হবে। এখন কাস্টমারই নাই। কোল্ড স্টোরে এখন মনে করেন যাদের কোড়া আছে তারা আলু সুন্দর মতন থুইতে আছে, আর যাদের কোড়া নাই তারা উড়াউড়ি পারাপারি করতে আছে। এই আর কি। দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আর কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে আলুর বহুমুখী ব্যবহার চাহিদা বাড়াতে পারে। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন বাড়িতেই সংরক্ষণ করার ব্যবস্থা করে। আর যদি বাড়িতে কিছু আলু সংরক্ষণ করতে পারে তাহলে 1-1.5 মাস পরেই তারা একটু ভালো দাম পাবে। আলুর যে বিকল্প কতগুলি খাবার আছে সেগুলি তাদেরকে জানতে হবে। যেমন আলু থেকে আমরা চিপস হয়, ফ্রেঞ্চ ফ্রাই হয়, আলুর ফ্লেক্স হয়, তারপর আলু থেকে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার সেগুলো হয়। সংরক্ষণ এবং রপ্তানিতে যথাযথ উদ্যোগ নিয়ে আলু চাষিদের পাশে থাকবে সরকার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার খামারিরা।
যত্ন সহকারে প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা হচ্ছে এসব গরু। কাঁচা ঘাস, ধানের গুঁড়া, গমের ভুসি সহ বাড়ির বিভিন্ন খাবার খাওয়ানো হয় পরিমাণ সময় মতো। তাই ক্রেতাদের পছন্দের তালিকায় এখন শীর্ষে থাকে এখনকার গরু। খামারিরা বলছেন, এবারের ঈদে দেশের বাইরে থেকে গরু না আসলে লাভবান হবেন তারা। আর প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, দেশের বাইরে নয়, দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা পূরণ হবে। ইফরান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার 18,000 খামারি। খেয়ে না খেয়ে যত্ন সহকারে প্রাকৃতিক পরিবেশে প্রস্তুত করা হচ্ছে এসব গরু। কাঁচা ঘাস, ধানের গুঁড়া, গমের ভুসি সহ বাড়ির বিভিন্ন খাবার খাওয়ানো হচ্ছে পরিমাণ মতো সময় মেনে। পরিবারের সদস্যদের মতোই পরম আদরে লালন পালন করা হচ্ছে এসব গরু। 2 বেলা ওদের ধোয়াই, গোসল করাই, খাওয়াই 3 বেলা। আর আমরা শুধু ঘাস খাওয়াই, তার সাথে প্লাস খড় খাওয়াই। তাছাড়া আমরা অন্য কিছু খাওয়াই না। ছোলার ভুসি, তারপরে আপনার ওই খুদের ভাত, এগুলো খনে লাগে ওনাকে। আর মাঠের কাঁচা ঘাস কেটে নিয়ে আসতে হয়, ঘাস কেটে খাওয়াই। ভুট্টো খাওয়াই, অ্যাঙ্কারে ভুসি খাওয়াই, ছোলা খাওয়াই। এইবার ঈদকে সামনে রেখে আমরা খুব বড় একটা আশা করতেছি, আমরা যাতে ভালো একটা দাম পাই। এবছর কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রস্তুত করা হয়েছে 18,000 খামারে 2 লক্ষর অধিক কোরবানির পশু। খামারিরা বলছেন, দেশের বাইরে থেকে গরু আসলে কমে যাবে দাম, লোকসানের মুখে পড়বেন তারা। তাই এবারের কোরবানির ঈদে দেশের বাইরে থেকে গরু না আনার দাবি তাদের। যেভাবে খাদ্য খাবারের দাম, এতে আমাদের লস হয়। সরকার যদি বাইরের থেকে গরুটা নিয়ে আসা বন্ধ করতে পারতো, তাহলে আমরা হয়তো কিছুটা লাভবান হতে পারতাম। গরুগুলা যদি না আনে, ভারতে বা অন্য জায়গায় আনে, তখন ওরা আনলে তো আমার বাজার নষ্ট হয়ে যায়, এই গরু বিক্রি করতে লস হয়ে যায়। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, দেশীয় খামারিদের গরুতেই চাহিদা পূরণ হবে কোরবানির, ন্যায্য দামও পাবে খামারিরা। 18,000 অধিক খামারে প্রায় 2 লক্ষাধিক গরু, ছাগল, মহিষ কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এবং এই সমস্ত গবাদি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। খামারিদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এই সমস্ত গবাদি পশু পালনের সময় খামারিরা কোনো ধরনের রাসায়নিক কোনো খাবার খাওয়াই নেই, আমাদের দেশীয় খাবার খাওয়ায় তারা লালন পালন করেছেন। এবং আমি আশা করি আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয়, এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো। প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার কারণেই তেজদীপ্ত থাকে কুষ্টিয়া এলাকার গরুগুলো। তাই ক্রেতাদের পছন্দের তালিকায়ও শীর্ষে থাকে এখানকার গরু। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঈদ উল আজহা ঘনিয়ে আসার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে নওগাঁর কামারপল্লীগুলোতে। তীব্র গরমেও দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। তবে কয়লার অভাব, লোহার দাম বৃদ্ধি আর চাইনিজ পণ্য বাজার দখল করায় বিপাকে পড়েছে কামার শিল্পের সাথে জড়িতরা। কাজী কামাল হোসেনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। টুংটাং শব্দে, কয়লার গন্ধে এখন মুখরিত নওগাঁর কামারপল্লীগুলো। উত্তপ্ত আগুনের শিখায়, গরম লোহায় ওস্তাদ সাগরেদের হাতুড়ের পিটাপিটিতে তৈরি হচ্ছে ধাতব সরঞ্জাম। কোরবানির পশু জবাই আর মাংস কাটার জন্য ব্যবহৃত দা, ছুরি, চাপাতি সহ দরকারি যন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে কয়েক গুণ ব্যস্ততা বেড়ে যায় তাদের। দম ফেলার ফুসরত নেই এখন। এই ছুরি, চাকু, কাটারি, পুরাতন কাজ এখন চলছে। বড় বিভিন্ন সাইজের বটি, বড় বটি, মাঝারি বটি, তারপরে হাসা, দা, এগুলা জিনিস কাস্টমারে এখানে আছে। চাকু 400, 500, 600 সাইজের উপর বিক্রি হচ্ছে। ছোট বড় আছে, ছোট বড় আপনার 20 টাকাতে শুরু করে 100 টাকা পর্যন্ত। নতুন ধাতব সরঞ্জাম কেনার পাশাপাশি পুরনোগুলোতে শান দিতে কামার শিল্পীদের কাছে ভিড় করছেন ক্রেতারা। বললাম যে ভাঙাচোরা আনেছে, ঠিক করছে কামারের কাছে, এটা লিয়ে যাবো, আমরা কুরবানি দিচ্ছি, গোস্ত কাটবো। চাকু, বটি, হাঁসা এগুলো নিয়ে আসছি, অচলা হয়ে গেছিল সারার জন্য। এদিকে কয়লা সংকটের পাশাপাশি লোহার দাম বৃদ্ধি পেয়েছে। এতে কিছুটা দাম বেড়েছে মাংস কাটার অনুষঙ্গের। এছাড়াও নিত্য নতুন চাইনিজ পণ্য বাজার দখল করায় দেশীয় পণ্য বাজার হারাচ্ছে বলে জানান কারিগররা। কয়লা পেলে পরে আমাদের পাথর কয়লাটা পেলে পরে আমাদের কাজের জন্য খুব ভালো হয়। দাম একটু বেশি। চাইনিজ জিনিসপত্র না আমাদের কাজ কিছুটা তৈরি কমে গেছে।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা কারিগরদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।